ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আর নৈরাজ্যের কারণে গণতন্ত্রের পথে বাধা আসতে পারে বলে মনে করছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের নানা নির্দেশনা দেন তিনি। এ সময় যে কোনো উস্কানিমূলক কাজ থেকে বিরত থাকতে জনগণকে আহ্বান জানান সালাউদ্দিন। বলেন, নৈরাজ্য সৃষ্টি হলে গণতন্ত্রের পথে উত্তরণে বাধা আসতে পারে। উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানান তিনি। জানি না, কিন্তু সরকারের দায়িত্ব তাদেরকে শনাক্ত করা এবং জাতির সামনে উপস্থাপন করা। যে কোনো অন্যায় বিচার হবে আইনের মাধ্যমে, কারণ আইন যদি সাধারণ মানুষের হাতে উঠে যায় তখন প্রশাসন হয় অকার্যকর। ঘোষণা দিয়ে মব সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। হাসিনার আমলেও যাচ্ছিলাম এই সরকার। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং বাংলা মোটর থেকে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতি বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। আমাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আলাউদ্দিন মোহাম্মদের কাছে যেতে চাই। আপনার কাছে আমি শুরুতেই জানতে চাইব যে প্রধান উপদেষ্টা সহ সবাই শেখ হাসিনা পরিবার এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা এবং ভাঙচুর বন্ধের আহ্বান জানিয়েছে। তাহলে আসলে এই ভাঙচুর কারা ঘটাচ্ছে? ধন্যবাদ। এখানে আমরা একটা বিষয় বলতে পারি যে গত 6 মাস যাবৎ কিন্তু আমরা কোনো ভাঙচুরের ঘটনা সে অর্থে দেখিনি, কিন্তু হঠাৎ করেই যখন আপনার পতিত স্বৈরাচার শেখ হাসিনা ফেসবুক লাইভে এসে আপনার কার্যক্রম চালুর ঘোষণা দিল, তখন কিন্তু এখানে ছাত্র এবং জনতার মধ্যে একটা ক্ষোভের বিস্ফোরণ আমরা লক্ষ্য করেছি। এবং সেই ক্ষোভের বিস্ফোরণে একটা পর্যায়ে তারা ঘোষণা দেয় যে ৩২ নম্বরে তারা হামলা করবে। এখন এই অবস্থায় আমরা দেখেছি যে তারা ফেসিবাদের প্রতীক ৩২ নম্বরে তারা অনেকেই যে যার মতো করে হাতুড়ি কিংবা রড নিয়ে গিয়েছে সেখানে হামলা করার জন্য। তো পরবর্তীতে যখন রাত ৯টায় শেখ হাসিনা লাইভে আসলেন এবং যথারীতি উনি ছাত্রদের উপরে এবং আন্দোলনকারীদের উপরে খুনের দায় চাপিয়ে এই সরকারের পদত্যাগ চাইলেন এবং আরো যা করার, তখন দেখি যে আমরা বোল্ডেজার সম্মত সারা রাত ব্যাপী ধ্বংসযজ্ঞ চলে। তো মূলত যা ঘটেছে আপনি দেখেছেন, সবাই দেখেছে, কিন্তু মূল ব্যাপারটা হলো আমরা জাতীয় নাগরিক কমিটি এই ঘটনায় আমরা কি রেসপন্স করেছি সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা সেদিন বিকেলে আমাদের অফিসে প্রোগ্রাম ছিল ঢাকা দক্ষিণের, আজকে যেই মত বিনিময়, আজকে ঢাকা দক্ষিণের প্রতিনিধি সম্মেলনের প্রস্তুতিমূলক সভা ছিল, সেক্ষেত্রে আমরা স্পষ্ট বলে দিয়েছি যে জাতীয় নাগরিক কমিটির কোনো প্রতিনিধি কিংবা কোনো সদস্য যাতে কোনো ভ্যান্ডালিজম কিংবা উস্কানিমূলক কার্যক্রমে যুক্ত না হয়, এবং যদি যুক্ত হয় তাদের ব্যক্তিগত অবস্থা থেকে যদি যুক্ত হয় সেটার দায় জাতীয় নাগরিক কমিটি নিবে না, এবং যদি কোনো আইনগতভাবে কেউ পানিশমেন্টের শিকার হয় সেটার দায় জাতীয় নাগরিক কমিটি নিবে না। এখন আমরা যেই কাজটা পরবর্তীতে করেছি, আপনারা জানেন যে যখন এই ঘটনা শুরু হয় এর কয়েক ঘন্টার মধ্যেই মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন যে আসলে আমরা ধ্বংস নয়, আমরা সৃষ্টির পথে আমরা কাজ করতে চাই। এবং বিশেষ করে আরেকটা বিষয় স্পষ্টভাবে বলেছে যে আপনি আইডিয়ালস কে ভাঙতে হবে, আইডলকে ভাঙলে আসলে বড় কোনো কাজ হবে না। সৃষ্টিশীলতার দিকে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সে অর্থে এটা আমাদের একটা আমি যদি একটু ABM মোশাররফ হোসেনের কাছে জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ পরিবারের বাড়ি গুড়িয়ে দেয়া, পাশাপাশি ৩৫ জেলায় যে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটলো, এই ভাঙচুর আসলে কারা করেছেন, কারা জড়িত ছিল, এবং পাশাপাশি সরকারকে আপনারা ব্যর্থ বলছেন, এর কারণ কি? ধন্যবাদ।
আসলে আপনি লক্ষ্য করবেন যে গত 5ই আগস্ট যে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে আমরা একটা গণতন্ত্র উত্তরণের পথে আমরা এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং যে মানুষের কাঙ্ক্ষিত একটা প্রত্যাশা যে সংস্কার, এই সংস্কার করে আমরা আগামী নতুন বাংলাদেশ শুরু করতে চাই। কিন্তু এর মধ্যে আমরা দেখেছিলাম যে যারা এই বিগত 15টি বছর বাংলাদেশে সন্ত্রাস, হত্যা, গুম, নির্যাতন করেছে, আমাদের প্রত্যাশা ছিল এই সরকার তাদের বিরুদ্ধে খুব ত্বরিত ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আমরা দেখেছি যে সুনির্দিষ্টভাবে মামলা হওয়ার পরও অনেকে গ্রেপ্তার হচ্ছে না, যার কারণে এই পতিত স্বৈরাচারের নেত্রী যেমন ভারতে পালিয়ে গেছে, কিন্তু তার অজস্র অনুসারী সহযোদ্ধা নেতারা কিন্তু বাংলাদেশে এখনো অবস্থান করছে। সুতরাং তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া না হওয়ার কারণে তাদের মধ্যে কিন্তু একটা আস্ফালন আমরা লক্ষ্য করেছি, যার মাধ্যমে আমরা দেখেছি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও আজকে একটা এই ভাষণের মাধ্যমে বাংলাদেশে একটা উত্তেজনা ছড়িয়ে দিয়েছে এটা। এবং এই যে অভ্যুত্থানটা হয়েছে বা যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের বিষয়ে ওনার অত্যন্ত নেতিবাচক যে মনোভাব, এটা সাধারণ মানুষ, ছাত্র নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলোর ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমাদেরকেও মনে রাখতে হবে যে আমরা একটা সংকট মুহূর্ত অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি। আইনের মাধ্যমে এই শেখ হাসিনার পতিত শেখ হাসিনার বিচারক এটা আমরা চাই। পাশাপাশি এখনো যারা বাংলাদেশে ঘুরে আছে, আমরা দেখতেছি এই সরকার তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, আইন প্রয়োগকারী সংস্থা সেই ধরনের কিন্তু সক্রিয় না, যার কারণে তারা অনেকটা উৎসাহিত হচ্ছে। সুতরাং এই ধরনের কাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা কখনো প্রত্যাশা করি না, বরং আমরা মনে করি যে আগামী দিনে গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের সবাইকে অত্যন্ত সহনশীল ভূমিকা পালন করতে হবে এবং এই গণতন্ত্র উত্তরণের এই অভিযাত্রাকে আমরা ধৈর্য, সহনশীলতার মাধ্যমে যেমন মোকাবেলা করতে হবে, তেমনি সরকারও এই যারা হত্যা, গুম, নির্যাতন করে এই 15টি বছর মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনি যে কথাটি সরাসরি বলেছেন, 32 নম্বর ভাঙা সেই হতাশা, ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি। সুতরাং আমরা যদি আমাদের এই সহনশীলতার পরিচয় না দিতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশ হয়তো যে কোনো ষড়যন্ত্রের মধ্যে আবার আমরা পড়ে যেতে পারি। আলাউদ্দিন মোহাম্মদের কাছে আরো একবার যেতে চাই। মব ঠেকাতে সরকারের ব্যর্থতা বিএনপি দেখছে, সরকার কি ব্যর্থ হয়েছে বলে মনে করছেন আপনারা? হ্যাঁ, সরকার, আমি মনে করি সরকার চাইলে শুরুতে এই মবকে একটি সৃষ্টিশীল প্রক্রিয়ায় উত্তরণ ঘটাতে পারতো। আর মোশাররফ ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত যে সরকারের প্রতি অনেক প্রত্যাশা ছিল, বিশেষ করে বিচারিক প্রক্রিয়া দ্রুত করে এবং অপরাধীদের, বিশেষ করে জুলাই গণহত্যায় আপনারা জানেন যে প্রায় 1700-র উপরে সেখানে শহীদ হয়েছেন, 30,000-এর বেশি আহত হয়েছেন। এটার বিচারের তেমন আসলে কোনো আলামত আমরা প্রত্যক্ষ করছি না এবং এই কারণে কিন্তু এখানে পতিত শক্তি এবং তাদের দোসররা বিভিন্ন ভাবে আবার নতুন করে স্যাবোটেজ ঘটানোর চেষ্টা করছে। আর যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি অনিবার্য ছিল সেটাও বলা যাবে না। একই সাথে এই ঘটনাটি এড়াতে পারলে হয়তোবা গভর্নমেন্ট এবং আমাদের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া অনেকটাই সহজতর হতো। তবে এটাও সত্য, এই ঘটনার মাধ্যমে আবার নতুন করে আমরা জানি যে বিএনপি, তারপর জামাত ইসলামী এবং অন্যান্য যারা আছে বিপ্লবের সপক্ষ শক্তি, তাদের মধ্যে আবার একটা নতুন একটা অনুভূতি আসছে যে সত্যিকার অর্থে যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ আরো খারাপের দিকে যাবে এবং এই ধরনের স্যাবোটেজ ঘটতেই থাকবে। এখানে একটা বিষয় মনে করা খুব গুরুত্বপূর্ণ যে আপনি শেখ হাসিনা ইন্ডিয়াতে আশ্রয় নিয়ে সেখান থেকে উনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন, একই সাথে উনি বাংলাদেশকে আবার সেটা গ্রহণ করতে হবে, সেটা আপনার মাথা পেতে মেনে নিতে হবে, এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। সো বাংলাদেশ যেই কাজটা করেছে, দিল্লির কাছে জবাব চেয়েছে, ডেপুটি হাই কমিশনকে ডেকে পাঠিয়েছে, আমি মনে করি বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে এবং সময় উপযোগী পদক্ষেপ নিয়েছে। এবং ভবিষ্যতে যদি আবার কখনোই আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা যদি ভারতের মাটিতে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, বাংলাদেশে যদি কোনোভাবে আপনার নতুন করে স্যাবোটেজ করতে চায়, আমি মনে করি বাংলাদেশ সরকার খুবই স্ট্রংলি। আলাউদ্দিন মোহাম্মদ, আমি আপনার কাছে এই বিষয়ে আবারও ফিরবো। আমি আরো একবার জনাব মোশাররফ হোসেনের কাছে যেতে চাই। আপনার কাছে জানতে চাইবো, এই যে হামলা, ভাঙচুর এবং পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা, এর কারণে কি আসলে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হচ্ছে?
না, এটা তো হতেই পারে। আপনি যদি দেশে এইভাবে মত চলতে থাকে তাহলে তো বহির্বিশ্বে বাংলাদেশের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতে বসে শেখ হাসিনা যেমন ষড়যন্ত্র করছেন, কিন্তু ভারতও কিন্তু বাংলাদেশের ব্যাপারে নানা নেতিবাচক মন্তব্য করছে এবং তাদের প্রক্রিয়া চলছে। সুতরাং আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মনে করি যে এই পতিত স্বৈরাচারের বিচারের দ্রুত ব্যবস্থা করা উচিত। আপনি দেখেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে প্রক্রিয়া আমরা জানি, এই প্রক্রিয়া সম্পূর্ণর মাধ্যমে বিচার কিন্তু অনেকটা দীর্ঘমেয়াদী একটি ব্যাপার। সরকারের উচিত, আমরা মনে করি যে যে দ্রুত বিচার আইন করে যারা এই শীর্ষ নেতৃবৃন্দ তো আপনি বিচার করবেনই, এর পাশাপাশি সারা বাংলাদেশে যাদের সহযোগী ছিল, যারা সুনির্দিষ্টভাবে অপরাধের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনি বাংলাদেশে দেখেন যে আমরা আশা করেছিলাম যে সারা বাংলাদেশে যারা এই দীর্ঘ 15 বছর যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ক্ষমতার দম্ভে মানুষকে অপমান করে চলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সেগুলো কিন্তু সরকার হচ্ছে না। বরং আমরা সরকারের পক্ষ থেকে আরো বলা হচ্ছে নানাভাবে যে এমন মামলা করা হয়েছে যেতে অবাঞ্ছিত লোকদেরকে আসামি করা হয়েছে। ঠিক আছে, আমরা ধরে নিলাম হয়তো কোথাও যদি মামলায় আসামি বেশি হয়ে থাকে, কিন্তু যারা এই 15 বছরে পদধারী ছিল, যাদের নেতৃত্বে প্রশাসন চলেছে, যাদের নেতৃত্ব বাংলাদেশের সন্ত্রাস, রাহাজানি, লুট, টেন্ডারবাজি হয়েছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এই ক্ষেত্রে আমাদের আমি আবারও আপনার কাছে আসছি। আমি আরো একবার আমাদের যে আরেকজন অতিথি আছে আলাউদ্দিন মোহাম্মদ, তার কাছে একটু যাব এবং তার কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে, এমনটা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই বিষয়ে কি রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে? আমার মনে হয় রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টির দ্বার প্রান্তে। আপনারা জানেন যে জুলাই প্রক্লেমেশন নিয়ে বিএনপির সাথে যেই ছাত্র জনতার একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই জুলাই প্রক্লেমেশনে কিন্তু আবার আসছে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসছে। এবং আপনারা যদি কয়েকদিনে বিএনপির পক্ষ থেকে যে আওয়ামী লীগ প্রশ্নে যে মন্তব্য এবং তাদের যে অবস্থান, সেই অবস্থানগুলো সত্যিকার অর্থে আশান্বিত করে যে আওয়ামী লীগকে এখানে নিষিদ্ধ করার প্রশ্নে হয় রাজনৈতিক ঐক্যমত্য সম্ভব। তবে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়টা দেখি, যে আইনের বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব, সেম বিচার ব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগ যে অপরাধ করেছে, আওয়ামী লীগ এখানে যে খুন করেছে, গণহত্যা চালিয়েছে, এখানে সম্পদ বিদেশে পাচার করেছে, সেই ব্যবস্থাগুলো সেখানে যদি ন্যায় বিচার কায়েম করা যায়, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নটা এখন অবান্তর হয়ে যাবে। আর যদি মনে হয় যে একই প্রসঙ্গে যদি একটু এবিএম মোশাররফ হোসেনের কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আসলে বিএনপির অবস্থান কি পরিবর্তন হয়েছে কিনা? না, আমরা কিন্তু একটা কথা বলেছি যে আমরা কিন্তু জনরায়কে আমরা শ্রদ্ধা করি। আমরা মনে করি যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে এই বিচার যদি আপনি করতে পারি আমরা, এবং এই তাদের সুনির্দিষ্ট শাস্তির ব্যবস্থা করতে পারি, তাইলে আওয়ামী লীগ হয়তো সেই বিচারের রায়ের মাধ্যমে এমন একটা ফলাফল আমরা পাবো যা দিয়ে আওয়ামী লীগ হয়তো রাজনীতি করার সে অধিকার হারাবে। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই সরকার যদি দ্রুত আইনের পদক্ষেপ গ্রহণ করে, তাইলে হয়তো আজকে যে দাবিটা উঠছে এটা একদিকে যেমন আইনি ভাবে আমরা সম্পন্ন করতে পারবো, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটি ঐক্যমত তৈরি হতে পারে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।